নমস্কার, আবার চলে এসেছি পরের পর্বে। আজ আপনাদেরকে আমি নিয়ে যাব একটা সুন্দর ঝর্ণা, নদী আর কমলালেবুর বাগানে। সকালটা শুরু হলো সুন্দর এক সূর্যোদয় দেখে। এরপর আমরা চা আর ম্যাগি দিয়ে ব্রেকফাস্ট সারলাম। আজকে যাব আমরা কাঠলুম নদীর তীরে আর নদী পেরিয়ে কমলালেবুর বাগানে। দূরত্ব 1 কিলোমিটার মতো। প্রথমে উতরাই পথে আমরা নেমে যাব, আর ওঠার সময় কষ্টটা একটু বেশি হবে, তাই আমরা সকাল সকাল বেরিয়েছি। গাইড দাদাও চলছে আমাদের সাথে। লেপচাখা নিয়ে 2-4 কথা বলি। লেপচাখায় ডুকপাদের 60 থেকে 65টি বাড়ি আছে। তাদের জীবিকা মূলত চাষবাস ও পশুপালন। শূকরের চাষ হয় এখানে। এলাচ, গোলমরিচ, আদা, স্কোয়াশ, পঞ্চমুখী কচু, কমলালেবু, মকাই এখানে চাষ হয়। তবে এখন অনেকেই পর্যটনের সাথে যুক্ত। দুপাশে বুনো ফুলের ঝাড় আপনাকে স্বাগত জানাবে। রঙিন ফুলের দল, তার পাশ দিয়ে আমরা হেঁটে চলেছি। এই হেঁটে চলাটাই এক একটা যেন ভিউ পয়েন্ট। রাস্তার চারপাশে যা দেখছি, চোখ আমার সার্থক। ভীষণ সুন্দর জায়গাটা। সামনে পাহাড় আর দুপাশে বন জঙ্গলে ভর্তি। এই জায়গাটা দেখুন, প্রকৃতি তার সৌন্দর্যে ভরে দিয়েছে। আর নিচ দিয়ে বয়ে চলেছে সুতোর মতো নদী। এখানে এক পাশে পশ্চিমবঙ্গের পাহাড় আছে, আর এক পাশে ভুটানের পাহাড় দেখা যাবে। সরু সুতোর মতো 2-4টে নদী বয়ে চলেছে নিচ দিয়ে। আর আমরা আজকে যাচ্ছি কাঠলুম রিভারের পাশে। কি সুন্দর না জায়গাটা। পামসে এখানকার সর্বোচ্চ পাহাড়। এই পামসে নদীর নামে একটা হোমস্টে আছে লেপচাখাতে, পামসে। আর ওটাই সবচেয়ে পুরনো হোমস্টে। পুরনো হোমস্টেটার পাশে ওর একটা নতুন বিল্ডিংও তৈরি হয়েছে, সেটা সুন্দর। রাস্তা মাঝে মাঝে ভীষণ পিচ্ছিল, ঝরা পাতা পচে, আর সূর্যের আলো প্রায় আসে না বললেই চলে। নামতেও সময় লাগছে, কারণ পায়ে টান পড়ছে, আর মাঝে মাঝে সরু এবড়ো খেবড়ো পিচ্ছিল রাস্তা। যাই হোক, 8 ঘন্টা পরে আমরা নদীর আওয়াজ শুনতে পেলাম। কিছুক্ষণ নামার পরেই আমরা নদীর দেখাও পেয়ে গেলাম। নদীর তীরে পৌঁছে আমাদের সমস্ত ক্লান্তি দূর হলো। নদীর আওয়াজ, শান্ত পরিবেশে মিনিট পরেও অনুভব করলাম। আর গাইড দাদা ঝাঁকে তৈরিতে ব্যস্ত, ওই পারে যাওয়ার
কাজলুম নদী সৃষ্টি হয়েছে আপার ওজলুম গ্রামের টবগা পাহাড়ের পশ্চিম দিকের খালে। কাজলুম নদী ওজলুম নালার জল বুকে নিয়ে শুধুমাত্র বর্ষাকালে লেপচাখা গ্রামের উত্তর দিকে গভীর খাদ বানিয়ে পূর্ব দিকে ঘুরে বেশ কিছু দূর বয়ে গেছে। আর পশ্চিম দিক থেকে ভারতে সৃষ্ট কাজলুম নদী আর উত্তর দিক থেকে ভুটানে সৃষ্ট সাচিপু নদী এসে মিলিত হয়েছে দোবানাতে। দোভানা থেকে ওই দুই নদীর মিলিত স্রোত সৃষ্টি হয়েছে জয়ন্তী নদী। এবার আমরা উঠে চলেছি কমলালেবুর বাগানে। শীত পড়লেই আলিপুরদুয়ার ছেয়ে যেত বক্সার কমলা লেবুতে। আজ তা ইতিহাস। একসময়ে বক্সার কমলা লেবু শীতের বিকেলে মিঠে রোদকে এক ভিন্ন মাত্রা এনে দিত। আজ তার দেখা নেই। এখন ডুয়ার্সে পাওয়া যায় ভুটানি কমলা লেবু, যা অতটা মিষ্টি নয়, টক। পাহাড়ি পথ বেয়ে কমলা লেবু নামানো হতো সান্তালা বাড়িতে, সেখান থেকে বাংলাদেশে রপ্তানি হতো। বক্সার সেই মিষ্টি কমলায় যেমন লাভের মুখ দেখতেন চাষিরা, তেমনই দেশে আসতো হাজার হাজার বিদেশি মুদ্রা। আজও তা ইতিহাস। 1993-এর বন্যার পরে বক্সার কমলালেবু হারিয়ে যেতে বসেছে। আগে বক্সা পাহাড়ের লেপচাখা, তাসিগাঁও, ওজলুম, সদরবাজার, লালবাংলো, চুনাভাটি, আদমাসহ 13টি গ্রামের প্রায় বাড়িতে কমলালেবু চাষ হতো। এখন লেপচাখার নিচে কাজলুম নদীর তীরেই পাহাড়ের কোলে কিছু কমলা বাগান রয়েছে। আমরা যখন গিয়েছিলাম 2-4টে কমলা বাগানেই এরকম কমলা গাছ ছিল, বাকি সব কমলা লেবু পাড়া হয়ে গিয়েছিল। তো আমরা সেখান থেকেই কিছু কমলা কিনেছিলাম, মানে 6টা-10টা কমলা দিয়েছিল 100 টাকায়। লেবুগুলো গাইড দাদা নিজে পেরে এনে দিয়েছিল বলে বেশ বড় বড় সাইজের ছিল। পাহাড়ের সামনের দৃশ্যটা দেখুন, দারুণ লাগছে। এখানেই পরপর নিচের দিকে কিছু বাগান রয়ে গেছে। আর আমরা লেপচাখাতেও ওখানেও স্থানীয় বাজারগুলোতেও কমলা লেবু পাওয়া যাচ্ছিল 100 টাকায় 6টা হিসাবে, সেখানেও কিনে খেয়েছিলাম। এখন আমরা সবাই কমলা লেবু খেতে ব্যস্ত। গাইড দাদা এনে দিয়েছে। এখানে একটা ছোট অস্থায়ী ছাউনি আছে, ওখানে হচ্ছে মালিকরা রাতে থাকে, পাহারা দেয়। কি কর্মচারীরা ছিল, ওনাদেরকে বলতে দিয়ে গেল। এই কাজলুম নদীর ধার বরাবর দোভানা পেরিয়ে বড় মহাকাল হয়ে জয়ন্তী পৌঁছানো যায়। আমরা যদিও ওই পথে যাইনি। নদীর তীরে পা ডুবিয়ে সবাই মিলে মজা করলাম কিছুক্ষণ। আর এই পথে আসলে জল আর কিছু শুকনো খাবার রাখবেন। অসম্ভব সুন্দর এই জায়গাটা।
একদম নিরিবিলি, লোকজন নেই বললেই চলে। যে কটা, আমরা তো পথের লোকজন দেখিনি, যে কটা লোকজন আসে স্থানীয় কমলালেবু চাষের জন্যই। আর মাঝে সাঝে 15 টাকাটা যদি পথ হারিয়ে এদিকে চলে আসে জয়ন্তী যাওয়ার জন্য। এই পথ দিয়ে লেপচাকা, তাসিগাঁও, রিভার স্টেকও করায়। লেপচাকা হয়ে জয়ন্তী মহাকাল হয়ে ফিরে যায়। এই নদীর পার বরাবর হাঁটতে হাঁটতে দেখুন গাইড দাদা একটা কাঠের গুঁড়ি ওখানে রাখা ছিল, ওনাদেরই জন্য সাঁকো তৈরি করে দিয়েছিল। সাঁকোটা পেরিয়ে কিভাবে আসছিলাম। বেশ সুন্দর জায়গাটা। নদীর জল একদম স্বচ্ছ, আর ছোট ছোট মাছও আছে দেখেছিলাম। একটু কষ্ট করে নামতে উঠতে পারলে বেশ ভালো লাগে। আর আমার ছেলে তো গাইড দাদার সঙ্গে অসমবয়স্ক খেলায়, বন্ধুত্বের খেলায় মত্ত। একজন পাথর যোগান দিচ্ছে আর একজন পাথর ছুঁড়ছে। আমরা ওঠার সময় এটা একটা বেদি মতো পাথর দিয়ে তৈরি, বেশ সুন্দর। সবাই মিলে ওখানে বসেছিলাম, ক্লান্তি লাগবে না। একটা ফটো তুললাম। নামতে আমাদের 40 মিনিট মতোই লেগেছিল, উঠতেও ভেবেছিলাম যে খুবই কষ্ট হবে, না সেরকম কষ্ট হয়নি। 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যেই আমরা আবার হোমস্টেতে চলে এসেছিলাম। এটা লেপচাকার গ্রামের দৃশ্য। আমরা চলছি আর আমার ছেলে দুষ্টুমি করে চলেছে। হোমস্টেতে ফিরে আমরা লাঞ্চ করে নিলাম। তারপরে এদিক ওদিক হোমস্টের চারপাশে অন্য যে হোমস্টে আছে সেগুলোর দিকে একটু ঘুরে নিলাম। এখানে ছিল একটা ভালো হোমস্টে আর একটা পামসে। মোটামুটি লেপচাকা সম্পর্কে খুললে ওই পামসে হোমস্টেটার নাম পাওয়া যায়। এর বসার জায়গাটা বেশ সুন্দর, তো আমিও ওখানে বসে একটু ফটো তুলে নিলাম। তবে আমাদের হোমস্টের যে ব্যালকনি ওপরে, তার থেকে এটা নিচে। আমাদের হোমস্টেটা একটু ওপরে, সামান্য ওপরে। একটা সুন্দর কাঠের বাড়ি আমাদের হোমস্টেটা দূর থেকে। এখানে 4টে রুম আছে পর। দূর থেকে ওই পামসে হোমস্টে। এটা পামসে হোমস্টের পুরানো বিল্ডিংটা। ডাস্টবিনটা এত সুন্দর। এটা একটা নতুন হোমস্টে। আমরা এখন গাইড দাদার বাড়ির দিকে চলেছি। এই জায়গাটাও বেশ ভালো, এখানেও আপনারা থাকতে পারেন। কাঠের বাড়ি, কি সুন্দর নকশা করা জানালাগুলো। দূর থেকে একটা গ্রাম দেখা যাচ্ছে। আমরা চলে এসেছি গাইড দাদার হোমস্টেতে। হোমস্টের চারপাশটা একবার দেখে নিন। সূর্য ডোবার পালা, আকাশ লাল হয়ে গেছে। এরিয়াটা অনেকটা জুড়ে, এখানে ক্যাম্প খাটানো হয়। এটা গাইড দাদার বাড়ি আসার পথে তুলেছিলাম। এই জানালা দিয়ে একটা বাচ্চা উঁকি মারছিল। এগুলো রনপা বাড়ি বলা হয় এই ধরনের বাড়িগুলোকে। এটা গাইড দাদার হোমস্টে, থাকার ঘর। এটা হোমস্টেটা পেছনের দিকে বাথরুমটা তৈরি হচ্ছে, এখনো
অ্যাটাচ বাথরুম তৈরি হয়নি, তাই আমাদেরকে দিতে পারেনি। এটা ওনার হোমস্টে। সূর্য এখন ডোবার পালা। চারপাশটা, এই এলাকাটা বেশ, চারপাশটা খুব সুন্দর, আমার বেশ পছন্দ হয়েছে। খুব মিস করছিলাম, এখানে থাকলেই ভালো হতো। মনাস্ট্রির পাশে বড্ড ঘেঞ্জি। সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে, আর আমাদেরও কাল ফেরার পালা। মনটা খারাপ লাগছে, আরও যদি 2-4টা দিন এখানে কাটাতে পারতাম মনে হয় ভালো হতো। আর কোনো দিন হয়তো আসতে পারবো না এই জায়গায়। সূর্য ডুবে পড়েছে, আমাদেরও এক একটা দিন বাড়ছে, বয়স বাড়ছে। কেমন একটা মন খারাপ করা মায়াবী পরিবেশ তৈরি হয় এই সূর্য ডুবে যাওয়ার সময়। মনটা যেন কীরকম একটা করে। আর অচেনা জায়গা হলে তো আরও একটা মন খারাপটা বেশি হয়। গাইড দাদার যেখানে থাকে বাড়ির ভেতরে, এখানেও পর্ক শুকানো হচ্ছে, ওনাদের লোসার পার্বণ আছে ওই সময় খাওয়ার জন্য। পুরোটাই কাঠের বাড়ি। দাদার ওয়াইফ আর একটা মেয়ে আছে, সেদিনে দেখেছিলাম মেয়েটাকে। পড়া শেষ হয়ে গেছে, এরপর আমরা হোমস্টেতে ফিরে আবার সেই ভেজ মোমোই খেলাম আগের দিনের মতো, আর লাল চা। সূর্যোদয় দেখার সাথে সাথে আমরা প্রায় সকাল সকালই ম্যাগি দিয়ে ব্রেকফাস্ট করলাম, কারণ আজকে আমাদেরকে নেমে যেতে হবে। আর আমাদের ড্রাইভার বলছে গাইড দাদার তারা আছে, কারণ ওনাদের আজকে হচ্ছে সাপ্তাহিক হাট। তার আগে কিছু আমরা ফটোশ্যুট করে নিলাম সবাই মিলে, আর হোমস্টের দাদার সাথেও একটা সবাই মিলে ফটো তুলে নিলাম। আর আমাদের গাইড দাদা টুকরি নিয়ে নিয়েছে আমাদের লাগেজ। আমরা চলেছি দল বেঁধে। আর আজকে যেহেতু হাট আছে, পাহাড়ি মানুষেরা দল বেঁধে নামছে, আমাদের পাশ কাটিয়েই এগিয়ে চলেছে। ওনাদের কাছে এই রাস্তাটা অনেক সহজ। লেপচাকার পথ তুলনামূলকভাবে কম চড়াই, তাসিকাবের পথ অনেকটাই চড়াই, কারণ দেখলাম লেপচাকাতে অনেকে শাড়ি পরে ছোট বাচ্চা কোলে নিয়েও উঠে চলে এসেছে। কিন্তু আমরা তখন তো লেপচাকার দিকে নামিনি, ওই রাস্তাটা দেখিনি। নামার পথে ভাবছি লেপচাকার পথটা অনেকটা কম চড়ে। ফেরার পথে আমরা আজকে দেখে নেব বক্সা ফটকে। এই রাস্তাটাও পুরোটাই পাখির কলকাকলি আর বিভিন্ন ঝোপঝাড় ফুলের বাগানের মধ্যে দিয়েই আমাদের। ওই জন্য সব শাড়ি টাড়ি পরে যে উঠে পড়লো, এই জার্নিটাই আমি সেটাই ভাবছি। চারিদিকে দেখে দেখে আসাটা বেশ ভালো লাগে। হ্যাঁ, সম্ভবই নয়। এখানকার প্রতিটা বাড়ি প্রায় কাঠের, আর কিছু কিছু ইট পাথরে তৈরি হচ্ছে। আর মানুষগুলো কতটা সুন্দর তা ওখানে না গেলে বোঝা যায় না। এদের কোনো কিছুতেই সেরকম বিরক্তির ভাব নেই। ওরে বাবা, দেখো এটা সরকারি একটা কিছু ICDS বা হেলথ সেন্টার হোক, কিছু সরকারি। এটা খাট্টা লাইন, এর ওপরে একটা ঠিক হনুমান মন্দির আছে, বসার কাঠের বেদি। এরকম অনেকগুলোই আমরা সাঁকো পেরিয়ে এসেছি।
বক্সা দুর্গ সম্পর্কে দু চার কথা বলে নিই। জরাজীর্ণ বক্সা দুর্গের সাথে জড়িয়ে রয়েছে ইতিহাস। সেই ভুটান রাজা থেকে শুরু করে বিপ্লবীদের ওপর ব্রিটিশদের অত্যাচারের ইতিহাস জড়িয়ে রয়েছে এখানে। ভুটান রাজার পর এই বক্সা ফোর্ট ছিল কোচ রাজার অধীনে। তখন তিব্বত থেকে আসা শরণার্থীদের আশ্রয়স্থল ছিল এই দুর্গ। 1865 সালে বক্সা দুর্গ ব্রিটিশদের দখলে চলে যায়, পরিণত হয় কারাগারে। প্রথম দিকে এই দুর্গ ছিল বাঁশের তৈরি, তারপর পাথর দিয়ে তৈরি হয়। বর্তমানে সংস্করণের কাজও চলছে, একটা দুটো পোর্শন হয়েছে। আর লেপচাখা ট্রেকের অন্যতম এই বক্সা ফোর্ট। সুভাষচন্দ্র বসুর মতো স্বাধীনতা সংগ্রামীদেরও এখানে রাখা হয়েছিল বলে মনে করা হয়। 1764 সালে বক্সার যুদ্ধ একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল, যা ব্রিটিশদের নিম্ন বাংলা দখল করার পথ সুগম করে। কিছুটা সংস্করণ হয়েছে, বাকিটা ভগ্নপ্রায় রূপে অতীত বহন করে নিয়ে চলেছে এখনো। আমরাও ধীরে ধীরে পুরোটা ঘুরে নিই। বক্সা ফোর্টের ওপর থেকে আমাদের দেখা পুরো গ্রামটা। বুনো ফুলের ঝাড়, যেন একটা ছোটখাটো ফুলের বাগান। কি সুন্দর লাগছে। এখান থেকে নিচে পথটাও দেখা যায় অল্প অল্প। বক্সা ফোর্ট ঘুরে আমরা ধীরে ধীরে নেমে এলাম। ওই ফোর্টের কাছেও কিছু দোকানপাতি আছে, ওখানে মোমো চা খাওয়ার ব্যবস্থা আছে। এরপর আমরা সেই বট গাছের তলায় নেমে চা খাচ্ছি, যেখানে আসার পথেও ব্রেক নিয়েছিলাম। দোকানটার বসার জায়গাটা বেশ সুন্দর, আর একটা বড় বট গাছ আছে, ওর ওপরে নাকি হর্নবিল আছে।
এটাও একটা খাওয়ার দোকান আসার পথে। এটা একটা ফুলের বাগানের ওপর দিয়ে পথ তৈরি হয়েছে। আর এখানে আমাদের সঙ্গে, এটা বক্সার সদর বাজার, এখানে দেখা হলো ইন্দ্র থাপার সঙ্গে। ওখানে ওনার একটা হোমস্টে আছে, আমাদের সঙ্গে নাম্বার আদান প্রদান ঘটলো। আপনারা যদি থাকতে চান এখানে বক্সার সদর বাজারে, ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ওনার টাইটানিক ভিউ হোমস্টে আছে। পথটা কি সুন্দর, পুরো লাল ফুলের বাগান দুই পাশে। আসার পথে যেহেতু হাট বাজার ছিল, ওনাদের সাপ্তাহিক হাট, তো আমাদের মানে কি লোক চলাচলের মাঝে দেখা হলো আমাদের তাসিগাঁওয়ের যে হোমস্টেতে ছিলাম সেই দাদার ছেলের সাথে। এটা সদর বাজার। এরপর চলে এলাম আমরা বক্সা ভিউ পয়েন্টে। আসার সময় আমরা উঠে দেখিনি, ওখানে একটা সুন্দর মানে পুরো চারপাশটা দেখা যায়, ভিউ পয়েন্ট আছে। ভিউ পয়েন্ট থেকে চারিপাশের পরিবেশ। এরপর আমরা প্রায় 0 পয়েন্টে পৌঁছে গেছি। ওখানে আরও সব ছেলেপুলেরা উঠছে, ওদেরকে আমাদের স্টিকগুলো দিয়ে দিলাম। এটা হচ্ছে 0 পয়েন্ট, আমরা 0 পয়েন্টেই পৌঁছে গেছি। এরপর আমরা সান্তালা, ওখানে আমাদের গাড়ি রেডি ছিল, ও গাড়িতে করে আমরা সান্তালা বাড়ির আগে এখানটাতে একটু নামলাম, নেমে ফটো তুললাম সবাই মিলে। এরপর রাজা ভাতখার, যেখান থেকে আমরা বক্সার পাস করেছিলাম, সেখানে একটা প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্র আছে, সেটা ঘুরে দেখলাম। ওখানে বক্সার বিভিন্ন প্রাণীর দেহাবশেষ সংরক্ষিত রাখা হয়েছে। আর রাজা ভাত খাওয়ার নামের কারণ, ওখানে ভুটান রাজা ও কোচবিহার রাজার মধ্যে সন্ধি হয় এবং দুই রাজা ওখানে ভাত খেয়েছিল, সেই জন্য ওটার নাম রাজা ভাত খাওয়া। বিভূতিভূষণের এই লেখাটা দেখলাম ওখানে, বেশ ভালো লাগলো, তাই একটা ফটো তুলে নিলাম। এরপরে আমরা মাঝে লাঞ্চ করলাম 16 আনাতে। আপনারাও করতে পারেন। নিউ আলিপুরদুয়ার আর আলিপুরদুয়ারের মাঝে 120 টাকায় ভেজ থালি, বেশ সুস্বাদু এবং অনেক রকমের 16টা পদই থাকে, বেশ ভালো। এরপরে আমরা চলে এলাম নিউ আলিপুরদুয়ার স্টেশনে। আমাদের ফেরার ট্রেন ছিল সরাইঘাটে, আর সমস্ত তথ্য ডেসক্রিপশান বক্সে রইল। আপনাদের এরপর ঘুরে দেখাবো নতুন কোনো গন্তব্যে নতুন নতুন তথ্য নিয়ে। ততদিনের জন্য টাটা, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবেশকে সুস্থ রাখবেন। থ্যাংক ইউ।